12 বছরের সিরাজ হাসপাতালের বেডে শুয়ে আছে রক্ত নেওয়ার জন্য এবং এরকম তাকে প্রতি মাসে 1 থেকে 2 বার করে রক্ত নিতে হয়। সিরাজ থ্যালাসেমিয়া মেজরে ভুগছে। তার বাবা ঢাকার একটি এলাকার এটিএম বুথে সিকিউরিটি গার্ড এবং এই চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য প্রতি মাসেই তাকে 10 থেকে 20 হাজার টাকার মতো অর্থের যোগান দিতে হচ্ছে এবং ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে একই ঘটনা 2 বছরের মারুফার এবং তার বোন 8 বছরের এবং তাদের দুজনেরই থ্যালাসেমিয়া মেজর। বাবা কৃষক এবং মা গৃহিণী এবং এই 2 বোনের খরচ মিলিয়ে 30-40 হাজার টাকার মতো অর্থ জোগাড় করা তাদের জন্য আসলেই খুব কষ্টকর। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 8ই মে এবং এই থ্যালাসেমিয়া দিবসে থ্যালাসেমিয়া নিয়ে কথা এবং আলোচনার জন্য আমি ডক্টর তানজিয়া খানম তম্পা হাজির হয়েছি নেক্সাস টেলিভিশনের স্টুডিও থেকে আপনাদের রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে। আজ আমরা কথা বলবো থ্যালাসেমিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে বিয়ের আগে রক্ত পরীক্ষা কেন প্রয়োজন। আসলে বাংলাদেশে থ্যালাসেমিয়ার অবস্থাটা বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা, প্রতিনিয়তই এই বাংলাদেশের জনসংখ্যার পরিপ্রেক্ষিতে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা বাড়ছে বহু গুণ থেকে গুণ অনেক গুণ। এবং এই থ্যালাসেমিয়া রোগীগুলোকে আমরা কিভাবে আটকাবো এবং তাদের রোগটাকে কিভাবে প্রতিরোধ করব, এগুলো নিয়ে আমরা কথা বলছি অনেক দিন ধরেই। কিন্তু এখনও অনেক মানুষের কাছে থ্যালাসেমিয়া বাক্যটি, থ্যালাসেমিয়া রোগটি এবং থ্যালাসেমিয়া শব্দটি অজানা। সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলার জন্য স্টুডিওতে হাজির হয়েছি। আপনারা বুঝতেই পারছেন আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন বাংলাদেশের 2 জন বিখ্যাত রক্তরোগ বিশেষজ্ঞ, যারা তাদের জীবনের একটা বিশাল সময় পার করেছেন শুধুই রক্তরোগের রোগীদের সেবার মাধ্যমে। আসুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এম.এ. খান, রক্তরোগ বিশেষজ্ঞ ও বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান, উপদেষ্টা বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। স্যার, আপনাদেরকে আমন্ত্রণ। ধন্যবাদ। আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, রক্তরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হসপিটাল। স্যার, আপনাকেও আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। জি ধন্যবাদ আপনাকে। জি দর্শকদের। জি স্যার, দর্শক, আমরা আজ কথা বলছি থ্যালাসেমিয়া নিয়ে এবং এই যে বিয়ের আগে রক্ত পরীক্ষা কেন প্রয়োজন এই সমস্ত বিষয় নিয়ে। যদি আপনার পরিবারে এবং আপনার আশেপাশে কেউ রক্তরোগের সমস্যায় ভুগে থাকে, বিশেষ করে রক্তের মাত্রা যার অনেক কমে যাচ্ছে এবং থ্যালাসেমিয়া হওয়ার কোনো সম্ভাবনা আছে, সেই সমস্ত প্রশ্নগুলো আমাদেরকে করে ফেলতে পারেন ঝটপট। নিচে স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন এবং আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে লাইভে যাচ্ছে। লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে। চলে যাচ্ছি মূল আলোচনায়। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং সেই সাথে প্রশ্ন করতেও ভুলবেন না। প্রথমে চলে যাচ্ছি ডক্টর এম.এ. খান। স্যার, আপনার কাছেই আসতে চাই। আপনি তো একটা জীবনের বিশাল সময় পার করেছেন, প্রায় কয়েক দশক ধরে রক্তরোগের রোগীদেরকেই দেখছেন এবং থ্যালাসেমিয়া রোগীদের নিয়েও কাজ করছেন। বর্তমানে আপনি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিতে আছেন। এই যে স্যার, থ্যালাসেমিয়া নিয়ে একটা ভুল ভ্রান্তি, কুসংস্কার, অনেকেই ভাবেন যে থ্যালাসেমিয়া জিন ভূতের আছর অথবা রক্তের ইনফেকশন, রক্তের ক্যান্সার, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আসলে তাদের মধ্যে একটা ভুল ভ্রান্তি আছে। থ্যালাসেমিয়া রোগটি কি? প্রথমে বলে রাখি, থ্যালাসেমিয়া কোনো ধরনের ইনফেকশাস অথবা ক্যান্সার জাতীয় রোগ নয়। এটা এক ধরনের বংশগত রক্ত রোগ, যেটা যাদের হয় তারা ছোটোকাল থেকেই এই রোগে ভুগতে হয়। ছোটোকাল থেকেই তাদের রক্ত নিতে হয়, রক্ত নিয়েই তাদেরকে বেঁচে থাকতে হয়। ধরুন, যে শরীরের যে কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য 2টো জিনকে আমরা দায়ী করি। এই 2টো জিন আমাদের রক্ত তৈরির জন্য, অর্থাৎ হেমোগ্লোবিন তৈরির জন্য এই 2টো জিন প্রয়োজন হয়। এই 2টো জিনের মধ্যে যদি একটা জিন বিকল থাকে, তখন সেটাকে আমরা বলি থ্যালাসেমিয়া মাইনর হতে পারে, অর্থাৎ হালকা ধরনের থ্যালাসেমিয়া সে বহন করে। এখানে যেহেতু থ্যালাসেমিয়া হেমোগ্লোবিনটা তৈরি হয় কিন্তু পরিমাণে কম, ফলে তার হেমোগ্লোবিনের মাত্রাটা একটু কম থাকতে পারে। শারীরিকভাবে সে কোনো সমস্যা দেখা দেয় না। পক্ষান্তর যে ব্যক্তির 2টো জিনই মধ্যে বিবর্তন বা নষ্ট থাকে, তার বেলায় হেমোগ্লোবিন তৈরির হারটা অনেক কমে যায়। সেই ক্ষেত্রে তার হেমোগ্লোবিনের মাত্রা কমে আসবে, তাকে ঘন ঘন রক্ত নিতে হয় এবং ছোটোকাল থেকেই সে রক্তশূন্যতায় ভুগতে থাকে।
মূলত এটাই মূলত থ্যালাসেমিয়া হ্যাঁ। রোগটি। নিশ্চয়ই দর্শক যারা আজকে এই অনুষ্ঠানটি দেখছে তাদের মধ্যে যদি কোনোভাবে ভ্রান্ত ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই থ্যালাসেমিয়া রোগটা সম্পর্কে জানতে পারবে, আর যারা জানতো না তারা অবশ্যই স্যার আপনার মাধ্যমে জানতে পারলো আজকে। ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী স্যার, আপনার কাছে আসতে চাই। এই পর্যায়ে আপনি চিটাগং মেডিকেল কলেজ ও হসপিটালে হেড অব দ্য ডিপার্টমেন্ট হিসেবে বর্তমানে আছেন এবং ঢাকার পরেই আরেকটা মহানগরী আমরা যাকে বলি চট্টগ্রাম মহানগরী। এই চট্টগ্রাম মহানগরীতে এখন এই থ্যালাসেমিয়া রোগীদের অবস্থা কি এবং ওখানকার রোগীরা আসলে এই থ্যালাসেমিয়া সম্পর্কে কতটুকু সচেতন? ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্নের জন্য। থ্যালাসেমিয়া তো আগেই আপনারা শুনলেন, এটা একটা বংশগত একটা রক্তরোগ, যেটা রোগীরা রক্তশূন্যতায় ভুগে থাকে। সেক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা অনেক কমে যায়। চট্টগ্রামেও একইভাবে এই রোগটি অনেক বেশি, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে থ্যালাসেমিয়ার প্রকোপ অনেক বেশি। তো আমরা সাধারণত আমাদের দেশে থ্যালাসেমিয়া এবং থ্যালাসেমিয়া সংশ্লিষ্ট হিমোগ্লোবিন ই নামক একটা হিমোগ্লোবিনোপ্যাথি আমরা বেশিরভাগই দেখতে পাই। তো আমাদের মধ্যে যারা রক্ত নির্ভর থ্যালাসেমিয়া তাদের মধ্যে হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া, ই ট্রেইট, এই ধরনের ইয়েগুলি আমাদের চট্টগ্রাম অঞ্চলেই আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ। ই বিটা থ্যালাসেমিয়া, ই ট্রেইট অথবা ই ডিজিজ, এই ধরনের রোগগুলি আছে। তো এই আমাদের পরিসংখ্যান যদিও বাংলাদেশের তেমন মানে খুব একটা নির্দিষ্ট পরিসংখ্যান এখন পর্যন্ত নাই, কিন্তু বাংলাদেশের জনগণের 7% থ্যালাসেমিয়া জিন নিয়ে আক্রান্ত আছে বাংলাদেশের জনগণের। ওর মধ্যে 3% হলো বিটা থ্যালাসেমিয়ার জিন আক্রান্ত, আর 4% হলো ই হিমোগ্লোবিনোপ্যাথি জিন আক্রান্ত। সেভাবেই আর আমরা যেগুলি রোগী রক্ত নির্ভর দেখি সেগুলি হলো ই বেটা থ্যালাসেমিয়া, ডবল হেটেরোজাইগাস ধরনের, মানে দুটোই একসাথে রোগীর মধ্যে আমরা দেখতে পাই। তা আমাদের বেশিরভাগ পার্বত্য অঞ্চলে, যেহেতু আমরা চিটাগাঙে বসবাস করি, আমাদের এখানে একটু থ্যালাসেমিয়ার রোগীগুলো বেশি, কারণ আমরা পার্বত্য অঞ্চলের এই জায়গাটা আমরা থ্যালাসেমিয়া প্রবণ বলে ধরে নিই। তো এখানে আমাদের থ্যালাসেমিয়া আসলেই অনেক বেশি। আমাদের হসপিটালে আমরা এখন পর্যন্ত গত বছর থেকে পরিসংখ্যান করেছি, যেটা আমাদের থ্যালাসেমিয়া আমরা যতগুলি দেখতে পেয়েছি রক্ত নির্ভর থ্যালাসেমিয়া প্রায় 230টা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি আমাদের যে নির্দিষ্ট পরিসংখ্যান। কিন্তু আমরা তো কেবল শুরু করেছি, এটা হয়তো বা আরো অনেক আস্তে আস্তে ধীরে ধীরে আরো বৃদ্ধি পাবে এবং আমাদের মেডিকেল কলেজ থেকে আমরা এটার একটা পরিসংখ্যান হয়তো বা ভবিষ্যতে পাবো। জি, একটা সঠিক পরিসংখ্যান আসলে খুব দরকার। একটু বলতে চাই যে পরিসংখ্যান নিয়ে থ্যালাসেমিয়ার 2008 সালের WHO এর পরিসংখ্যানের মতে বাংলাদেশে 7% থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, যেটা রব্বানী সাহেব বলেছেন, এবং এখানে ই এবং বিটা মিলে। কিন্তু এর পরে আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখেছি, স্থানীয়ভাবে কিছু গবেষণা হয়েছে। এইসব গবেষণায় দেখেছি 10 থেকে 12% থ্যালাসেমিয়া ক্যারিয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ক্রমাগতভাবে এই সংখ্যাটা বেড়ে চলেছে। এবং আসার কথা যে বাংলাদেশ সরকার এই মাসেই একটা বিজ্ঞপ্তি দিয়েছে একটা থ্যালাসেমিয়ার উপরে একটা পরিসংখ্যান করার জন্য, যেটা সারা দেশ জুড়ে হবে। এর মাধ্যমে হয়তো আমরা সঠিক তথ্য পেয়ে যাব এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, এই কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে। তো আশা করা যে আমরা একটা সঠিক তথ্য পেলে তখন আমরা কাজের প্ল্যানিং করতে, প্রিভেনশনের একটা সুযোগ পাবো। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ স্যার, খুব চমৎকারভাবে দুজনই এই পরিসংখ্যানটা তুলে ধরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, খান স্যার এবং রব্বানী স্যার দুজনকে। স্যার, এই সময় আপনার কাছে প্রশ্ন, এই যে বললেন থ্যালাসেমিয়া ক্যারিয়ার এবং থ্যালাসেমিয়া, যেটা দেখা যাচ্ছে যে থ্যালাসেমিয়া এই ব্যাপারটাই কিন্তু অনেক মানুষের কাছে অপরিষ্কার যে থ্যালাসেমিয়া রোগটি আসলে কি। কিন্তু যখন আসলে আমরা বলি থ্যালাসেমিয়া ক্যারিয়ার অথবা বাহক এবং থ্যালাসেমিয়া মেজর অথবা থ্যালাসেমিয়া রোগ, এটি কিন্তু তাদের জন্য আরও কঠিন হয়ে যায়। এইটাকে একটু ভাঙিয়ে বলবেন স্যার আমাদের দর্শকদের সুবিধার জন্য, আসলে থ্যালাসেমিয়া বাহক আমরা কাদেরকে বলছি আর থ্যালাসেমিয়া রোগ অথবা থ্যালাসেমিয়া মেজর আমরা কাদেরকে বলছি? আমি প্রথমেই বলে নিয়েছি যে থ্যালাসেমিয়ার বাহক বা ক্যারিয়ার যাদের মধ্যে একটা জিন বিকল অর্থাৎ নষ্ট, তাদের হেমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকে, একটু কম থাকে, যে কারণে তাদের মধ্যে এই রোগটা প্রকাশ পায় না। হেমোগ্লোবিনটা হয়তো 10, 9.5, 10 এরকম থাকে, বা কোনো ক্ষেত্রে 11 থাকতে পারে,
যদি ক্যারিয়ার যারা, কিন্তু এদের কোনো লক্ষণ সাধারণতভাবে থাকে না। বাহির থেকে বোঝার কোনো উপায় নাই তারা থ্যালাসেমিয়ার যে বাহক, যে কারণে তারা চিকিৎসারও প্রয়োজন হয় না। কিন্তু পক্ষান্তরে রোগী তাদেরকেই বলবো যাদের লক্ষণ প্রকাশ পায়, এবং অর্থাৎ তাদের দুটো জিনই ডিফেক্টিভ, একটা মা থেকে আসে, একটা বাবার থেকে আসে। ওই জিনটা অর্থাৎ মা এবং বাবা উভয়ই ক্যারিয়ার যখন হয় তখন সন্তানের মধ্যে এই রোগটা প্রকাশ পায়। মানে ক্যারিয়ার বলতে চাচ্ছেন যারা থ্যালাসেমিয়া জিনটা বহন করছে, থ্যালাসেমিয়া বাহক যাকে বলছে। একটা এবং তাদের কোনো ধরনের লক্ষণ তেমন থাকে না, তাদের চিকিৎসার প্রয়োজন নাই। কিন্তু রোগী তখনই বলি তার মধ্যে দুটো জিনই বিকল এবং তাদের রক্ত অনেক কমে যায় এবং রোগের লক্ষণ থাকে। যেমন তার কি থাকে, তার রক্ত অ্যানিমিয়া থাকে অনেক বেশি, 5, 6, 7 এরকম থাকতে পারে। তার মধ্যে জন্ডিস থাকে, তার মধ্যে শরীরটা একটু হলুদে, চোখটা হলুদ থাকতে পারে। তার স্প্লিহা যেটা স্প্লিন বলে থাকি সেটা বড় হবে। অনেক সময় থ্যালাসেমিয়া মেজর বা ইবিটা থ্যালাসেমিয়াদের চেহারার মধ্যে একটু পরিবর্তন আসে। অনেক সময় আমরা রোগী যখন ঢুকে আমাদের চেম্বারে আমরা দেখেই বুঝতে পারি যে থ্যালাসেমিয়া রোগী হতে পারে। তার চোয়ালটা, তার কপালটা, তার ম্যাক্সিলারি বোনটা একটু প্রমিনেন্ট হয়, তার অনেকটা মঙ্গোলিয়ান ফেসিসের মতো বলি। এইগুলোর লক্ষণগুলো হয়ে যায়, তাহলে এক্সট্রা মেডুলারি ইথ্রোপয়েসিস হয়, যে কারণে তার এই পরিবর্তনগুলো হয়। স্যার, এই বিষয়টি নিয়ে আমরা আরো কথা বলবো, কেন এই লক্ষণগুলো হয় এবং কেন আসলে অন্য জায়গাগুলো থেকেও আসলে রক্তের প্রোডাকশনগুলো তৈরি শুরু হয়, এই ব্যাপারগুলো আরো জানা প্রয়োজন। তবে তার আগে একজন দর্শকের ফোন নিয়ে নিতে চাই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, জি দর্শক, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে দিন, তাহলে আপনার কথা বলতে কমফোর্টেবল ফিল হবে। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, আপনি প্রশ্নটি করতে পারেন। আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আমার এইচএসপি একটা রোগ আছে, রক্ত রোগ, এইচএসপি। হ্যাঁ, ওইটার কি কোনো চিকিৎসা আছে কিনা বাংলাদেশে? এইচএসপি, হেনোক্সলিন পারপুরা। আসলে আমরা তো আজকে কথা বলছিলাম থ্যালাসেমিয়া নিয়ে। এইচএসপি, হেনোক্সলিন পারপুরা, ওয়ান কাইন্ড অফ ভাস্কুলাইটিস। যদিও আসলে আমরা থ্যালাসেমিয়া নিয়ে কথা বলছিলাম, তারপর আমরা খান স্যারের কাছে যাচ্ছি আপনার বিষয়টি নিয়ে। আপনি কি জানতে চাচ্ছেন হেনোক্সলিন পারপুরায়? আমি যে জানতে চাচ্ছি যে এইচএসপি রোগের কোনো চিকিৎসা আছে কিনা বাংলাদেশে। আচ্ছা, ঠিক আছে। জি, আমাদের সঙ্গেই থাকুন। যদিও আমরা থ্যালাসেমিয়া নিয়ে আজকে কথা বলছিলাম, স্যার একটু সংক্ষেপে যদি আসলে আমাদের রোগীর। এটাকে আরেকটা নাম আমরা অ্যালার্জিক ভাস্কুলাইটিস বলে থাকি। এটা অনেক সময় এটার এই পায়ে অথবা শরীরের ভাটুকে, কোমরে লাল লাল দাগ হয়, যেটাকে আমরা বলি সাবকিউটেনিয়াস ব্লিডিং, পারপুরা। এর ফলে হয় কি, রোগীর অনেক সময় একটু তেমন কোনো বড় ধরনের সমস্যা হয় না, কিন্তু এর 2 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ আগে তার জ্বরের লক্ষণ থাকে, কোনো সময় তার অ্যালার্জিজনিত সমস্যা থাকে। এগুলো ব্লাডের ভাস্কুলাইটিস হয়, এখানে একটু রিয়াকশন হয়ে কিছুটা আরবিসি ব্লাড ভেসেল থেকে লিক করে এখানে একটু ওই হেমোরেজ হলে স্কিনের যেটা হয় ওই পরিবর্তন। এটার জন্য আসলে বড় ধরনের চিকিৎসা প্রয়োজন হয় না। আমরা অবজার্ভ করি, অনেক সময় নিজে এটা ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় সমস্যা দিই, অনেক সময় আমরা স্টেরয়েডও দেওয়া লাগে, অথবা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ ব্যবহার করা লাগে, যেমন সাইক্লোফসমাইড দিতে পারি, অথবা অনেক সময় স্টেরয়েড দেওয়া প্রয়োজন লাগতে পারে। তবে এটা বড় ধরনের মারাত্মক কোনো রোগ নয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই দর্শক জেনে উপকৃত হবেন, যদিও থ্যালাসেমিয়া এবং এই রোগটি সম্পূর্ণ ভিন্ন ঘরানার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী স্যার, আপনার কাছে আসতে চাই। কিছুক্ষণ আগে খান স্যার আলোচনা করছিলেন থ্যালাসেমিয়ার লক্ষণ নিয়ে, এবং যেটা দেখা যায় যে আসলে বোন ম্যারো রক্ত প্রোডাকশন করার সাথে সাথেও আরও অন্যান্য জায়গা থেকেও বিশেষ করে লাল রক্ত তৈরি করার ব্যাপারটা খুব বেশি করে তৈরি হয়। আসলে চট্টগ্রামে যখন আপনি রোগী ডিল করছেন, তখন থ্যালাসেমিয়া রোগীদের আপনি কি অবস্থায় পাচ্ছেন এবং কীরকম লক্ষণ তাদের মধ্যে সাধারণত প্রকাশিত হয়? ধন্যবাদ একটা সুন্দর প্রশ্নের জন্য। থ্যালাসেমিয়া আসলে আমরা যদি ক্লিনিক্যালি আমরা 2 ভাগে ভাগ করতে পারি। ক্লিনিক্যালি থ্যালাসেমিয়াকে একটা হলো রক্ত নির্ভর থ্যালাসেমিয়া, যেটা হলো হোমোজাইগাস থ্যালাসেমিয়া। হোমোজাইগাস মিন্স যেই জিনের যে ত্রুটির কথা বলা হয়েছে সেটা হলো একটা জিন বাবা থেকে আসে আর একটা জিন মায়ের থেকে আসে। যদি বাবা মা দুজন থেকেই ত্রুটিপূর্ণ জিন কোনো সন্তান পেয়ে যায়, তখন তাকে বলা হয় হোমোজাইগাস থ্যালাসেমিয়া।
আর যদি কোনো সন্তান তার বাবা থেকে ভালো জিনটা পেয়েছে এবং মা থেকে ত্রুটিপূর্ণ জিনটা পেয়েছে, তখন তাকে বলা হয় হেটারোজাইগাস থ্যালাসেমিয়া, দ্যাট ইজ থ্যালাসেমিয়া ট্রেইট অথবা থ্যালাসেমিয়া বাহক। তো বাহক থ্যালাসেমিয়া গুলো আসলেই আমরা বলি যে রক্ত নির্ভর থ্যালাসেমিয়া নয়, এবং এমনকি তাদের কোনো সময় রক্ত নাও লাগার সম্ভাবনা আছে, এবং ইউজুয়ালি লাগে না, তাদের কিছু ওষুধের মাধ্যমে রোগীরা ভালো হয়ে যায়, মানে রোগীরা ভালো হয়ে থাকে। কিন্তু যেগুলো হোমোজাইগাস থ্যালাসেমিয়া অথবা ডবল হেটারোজাইগাস, দ্যাট ইজ বিটা থ্যালাসেমিয়া জিন পেয়েছে মায়ের থেকে অথবা ই জিনটা পেয়েছে বাবা থেকে, দুটোই তার মধ্যে প্রকাশিত হয়েছে, তখন কিন্তু তাদের রক্ত যে তৈরি হয়, যে রক্তকোষগুলি লোহিত রক্তকোষগুলি বোন ম্যারো থেকে উৎপন্ন হয়, সেগুলি থাকে অকার্যকর রক্তকোষ। তো যার ফলে এগুলি খুব তাদের ব্লাডে যখন সার্কুলেশনে আসে রক্তকোষগুলি, তখন তাদের আয়ুটা স্বল্পায়ু হয়। তাদের স্বাভাবিক আয়ু হলো সাধারণভাবে 120 দিনের মতো, প্রায় 4 মাসের মতো, কিন্তু তারা কিন্তু অতি অল্পকালেই তারা রক্ত সার্কুলেশনে এসে মরে যায়, যার ফলে তাদের রক্তের ঘাটতি দেখা যায়। এবং এই ঘাটতিটা বাবা যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠর বছর 1.5 থেকে 2 বছরের মাথায় এই তাদের ঘাটতিটা প্রকট হয়ে ওঠে, এবং তাদের মধ্যে যখন রক্ত কম্পেনসেশন, রক্ত দেওয়া না হয়, তখন তাদের মধ্যে লক্ষণগুলি দেখা যায়, রক্ত শূন্যতায় ভুগে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে তাদের ওই প্লিহা যেটা বলি আমরা, স্প্লিন, সেটা আস্তে আস্তে বড় হতে থাকে, লিভারটা বড় হতে থাকে, তাদের চোয়ালটা ফুলতে থাকে, কপালটা সামনের দিকে ঝুঁকে যায়, এবং আস্তে আস্তে তাদের লক্ষণগুলি প্রকাশ পায়। তাহলে এই রোগীগুলোকে আমরা বলে থাকি রক্ত নির্ভর বা হোমোজাইগাস থ্যালাসেমিয়া অথবা ডবল হেটারোজাইগাস ই বিটা থ্যালাসেমিয়া। সেগুলি কিন্তু আমরা সহজেই বুঝে ফেলতে পারি খুব অল্পকালেই, তাদের রক্ত শূন্যতায় পড়ে যায়। এবং কিন্তু যেগুলি হেটারোজাইগাস থ্যালাসেমিয়া, তারা কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকে, তাদের কোনো লক্ষণই প্রকাশিত হয় না। এই যে হেটারোজাইগাস বাহক থ্যালাসেমিয়া, এগুলি আমাদের জন্য সবচেয়ে বেশি মানে খুবই প্রয়োজনীয় আমাদের রোগী, যেগুলি আমাদের জানাটাও খুব প্রয়োজন। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ স্যার আপনাকে। আমরা দর্শক এই পর্যায়ে জানতে পারলাম যে আসলে থ্যালাসেমিয়া কি এবং থ্যালাসেমিয়া রোগটি কিভাবে প্রকাশিত হয়। এই পর্যায়ে নিয়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকবেন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে কেমন আছেন অনুষ্ঠানে কথা বলছিলাম বিয়ের আগে রক্ত পরীক্ষা কেন প্রয়োজন, এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর এম এ খান, রক্তরোগ বিশেষজ্ঞ, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান উপদেষ্টা, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। সেই সাথে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, রক্তরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হসপিটাল। বিয়ের আগে রক্ত পরীক্ষা, স্যার এই পর্যায়ে আপনার কাছে আসতে চাই। আমরা তো আসলে অনুষ্ঠানের শুরুটা করলাম থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়া বাহক, বিভিন্ন বিষয়ে জানলাম। এই যে বিয়ের আগে রক্ত পরীক্ষা এবং থ্যালাসেমিয়া, এই দুটির মধ্যে সম্পর্কটা আসলে কি? হ্যাঁ, যারা আমরা থ্যালাসেমিয়া নিয়ে কাজ করি দেখবেন যে সবাই এই স্লোগানটা দিয়ে এগিয়ে যাচ্ছে যে বিয়ের আগে জেনে নিন আপনার থ্যালাসেমিয়া রয়েছে কিনা, অর্থাৎ আপনার থ্যালাসেমিয়ার বাহক কিনা। এই জন্য এই পরীক্ষাটা করা দরকার, এই জন্য তারা জানার জন্য যে থ্যালাসেমিয়ার বাহক কিনা। তাহলে বাহক হলে কি হবে, একজন বাহক যখন আরেকজন বাহককে বিয়ে করবে, সেখানে 25% সম্ভাবনা থাকে একজন থ্যালাসেমিয়া মেজর শিশু জন্ম নেওয়ার। তাহলে একটা পরিবারে একটা থ্যালাসেমিয়া মেজর থ্যালাসেমিয়া রোগী জন্ম নেওয়া মানে সারা জীবনের কান্না। কারণ এই শিশুর 6 মাস বয়স থেকে তার শরীরে রক্ত দিতে হয়, 1 মাস পর পর রক্ত দিতে হবে। এই রক্তটা কোথায় থেকে আসবে এত রক্ত? তারপরে হলো তার গ্রোথ হয় না, তার মানসিক বিকাশ হয়, স্কুল ঠিক মতো যেতে পারে না, এই সমস্যাগুলো তাদের লেগেই থাকে। তবে এছাড়া যদি জানা যায় যে একজন ক্যারিয়ার, তবে সে সিদ্ধান্ত নিতে পারে যে সে পরবর্তীতে একজন ক্যারিয়ারের সাথে বিয়ে যদি হয়েও যায়, সেই সব ক্ষেত্রে যদি একজন ক্যারিয়ার বিটা এবং ই ক্যারিয়ারের সাথে বিয়ে হয়, সেখানে সম্ভাবনা থাকে থ্যালাসেমিয়া ই বিটা থ্যালাসেমিয়া মেজরের মতো হতে পারে। আবার দুজনে যদি বিটা ক্যারিয়ার হয়, সেসব ক্ষেত্রে থ্যালাসেমিয়া মেজর একটা ভয়ঙ্কর একটা টাইপ জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি দুজনে ই ক্যারিয়ার হয়, এসব ক্ষেত্রে কিন্তু আমরা বিয়েতে নিষেধ করি না, কারণ তার ঘরে যে সন্তান হবে ই ডিজিজ হতে পারে, এবং ই ডিজিজগুলো অনেকটা থ্যালাসেমিয়া
মাইনরের মতো এক্সপ্রেশন, তার কোনো ব্লাড নিতে হয় না, তার অন্য ধরনের সমস্যাও কম থাকে। তাহলে এখানে সিদ্ধান্ত নিতে সহজ হয়, সে তার পার্টনার যে সিলেকশন করবে কিভাবে করবে। আর যদি একজন থ্যালাসেমিয়ার সাথে তার বিয়ে হয়, তখন এটাও ভালো চিন্তা করা যায় যে প্রিনেটাল ডায়াগনোসিস করা যায়। মা যখন, তার ওয়াইফ যখন প্রেগনেন্ট হবে, তখন প্রেগনেন্সি অবস্থায় 10 থেকে 12 সপ্তাহের মধ্যে আমরা প্রিনেটাল একটা টেস্ট করতে পারি, যাতে অনাগত শিশু সম্বন্ধে জানতে পারা যায় সে আসলে থ্যালাসেমিয়া আক্রান্ত কিনা। আক্রান্ত হলে তখন সেইভাবে একটা পরামর্শ দেওয়া, পরামর্শ এবং ব্যবস্থা নেওয়া যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী স্যার, আপনার কাছে আসতে চাই। এই যে স্যার থ্যালাসেমিয়া বাহক, খান স্যার খুব চমৎকারভাবে বললেন যে আসলে থ্যালাসেমিয়া বাহকের মধ্যে এবং কোন টাইপের থ্যালাসেমিয়া বিয়ে করলে তাদের মধ্যে কি ধরনের বাচ্চা কাচ্চা আসতে পারে। আপনার কাছে জানতে চাই স্যার, থ্যালাসেমিয়া বাহক কোনো রোগী অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে পরিবারের মধ্যে, মানে মামাতো বোন, খালাতো ভাই বোন, এদের মধ্যে কিন্তু একটা বিয়ের ব্যাপার থাকে। তো এই যে পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এবং এই থ্যালাসেমিয়া রোগটা বেড়ে যাওয়া, এটার সাথে আসলে আপনি কতটুকু একমত? হ্যাঁ, ব্যাপারটা বেশি খুবই একটা সংবেদনশীল একটা জিনিস, যে পারিবারিক বিয়ে যেহেতু এটা একটা জন্মগত রোগ, ট্রান্সমিট হয়, সেক্ষেত্রে তাদের ফ্যামিলির মধ্যে বিভিন্ন ধরনের থ্যালাসেমিয়ার জিন নিয়ে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে থাকতে পারে। এদের মধ্যে যদি বিয়ে হয়, তাহলে কিন্তু আকস্মিকভাবে কোনো শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে, অথবা আবার বাহকও হতে পারে। থ্যালাসেমিয়া বাহকের ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই যে আপনারা জানেন যে, আমরা সবাই জানি, আমাদের দেশ কিন্তু একটা জনবল মানে রপ্তানিমুখী দেশ। আমাদের সুস্থ জনবল আমাদের দেশের জন্য খুবই মানে প্রয়োজন, কারণ আমরা জনবল রপ্তানি করে আমাদের দেশের বেশিরভাগ আমরা মানে মুদ্রা অর্জন করে থাকি। তো আমাদের সুস্থ জাতি এবং সুস্থ জনবল আমাদের খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আমরা যদি এই বাহক নির্ণয়ে যদি খুব সচেষ্ট হই, তাহলে আমরা কিন্তু থ্যালাসেমিয়ার পরবর্তীকালে যে সমাজের মধ্যে বিস্তৃতি লাভ, সেটা আমরা ঠেকাতে পারবো। তো এই ঠেকাতে গিয়ে আমরা যদি একটা থ্যালাসেমিয়া ফ্যামিলি পাই, ওই ফ্যামিলির তাদের ঝুঁকিপূর্ণ যাদের মেম্বার আছে, সদস্য আছে, তাদের মধ্যে বিশেষ করে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, এদের মধ্যে যদি আমরা স্ক্রিনিং করি, যদি বাহক নির্ণয় করতে পারি, তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ থ্যালাসেমিয়া রোগী থেকে আমাদের সমাজকে আমরা মানে বাঁচাতে পারবো, এবং আমরা একটা সুস্থ জাতি আমরা পাবো। এই সুস্থ জাতিকে আমরা শক্তিশালী একটা জনবল হিসাবে আমার বিদেশমুখী রপ্তানি অথবা রপ্তানিমুখী করে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের অনেক সহায়ক হবে। সেজন্য আমরা যেহেতু একটা জনবল রপ্তানিমুখী নেতৃস্থানীয় দেশ, সেজন্য আমাদের এই বাহকের সচেতনতাটা বেশি আমাদের জন্য বেশি জরুরি। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের থ্যালাসেমিয়া প্রবণ দেশ আমাদের বাংলাদেশ, এবং সেজন্য আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত এই বাহক নির্ণয়ের ব্যাপারে। সেজন্য আত্মীয় স্বজনের মধ্যে বিয়ের ব্যাপারে আমাদের আরো বেশি সতর্কতার সাথে আমাদের এই যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আমি মনে করি। জি স্যার, ধন্যবাদ আপনাকে, এত চমৎকার করে বললেন। জি স্যার, যে কোনো জেনেটিক বংশগত জন্মগত যে রোগগুলো হয়, যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ বা আরো অসংখ্য জেনেটিক রোগ রয়েছে, যেটা বৃদ্ধি পাবে যদি পারিবারিক বিবাহ করলে। এবং যদি একটা জিন ওই পরিবারের মধ্যে থাকে, কারণ অনেকের মধ্যে থাকতে পারে। এখন আমরা খালাতো ভাই, খালাতো বোন, এদের সাথে বিয়ে শাদী হলে দেখা যাবে যে ওই রোগটা প্রকাশ তাদের মধ্যে বেশি ঘটবে। এই জন্য সবসময় আমরা ডিসকারেজ করি যে পারিবারিক সদস্যের মধ্যে বিয়ে শাদী না হওয়ার জন্য, এবং বিশেষ করে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, থ্যালাসেমিয়া এবং অন্য রোগের বেলায় এটা বৃদ্ধি পেতে পারে। এবং দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে থ্যালাসেমিয়া একটি বংশগত মারাত্মক রক্তরোগ, যেটা কিনা আসলে বংশ পরম্পরায় আমরা যেমন জমি পেয়ে থাকি, আমরা যেমন টাকা পয়সা পেয়ে থাকি, তেমনটা এই থ্যালাসেমিয়াও আপনি বংশগতভাবে পেয়ে থাকতে পারেন। তাই পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং এই ব্যাপারটা থেকেও যেমন দূরে থাকতে হবে, বিয়ের আগে রক্ত পরীক্ষা, সেই ব্যাপারেও আসলে আপনাদের সচেতন হতে হবে। আরও এ ব্যাপারে ফিরতে চাই স্যার আপনার কাছে আবারও। এই যে স্যার বিয়ের আগে রক্ত পরীক্ষা, আমরা জানি যে আমাদের বাংলাদেশে বর্তমানে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে থ্যালাসেমিয়া প্রতিরোধ
করার জন্য থ্যালাসেমিয়া প্রতিকারের চেয়ে, এটি কেন স্যার এবং কিভাবে আগাচ্ছে এখন বাংলাদেশ? আসলে বাংলাদেশে থ্যালাসেমিয়া নিয়ে সরকার তেমন জোরালো এখনো পদক্ষেপ নেয়। যেসব কাজগুলো হচ্ছে এনজিও, কিছু বেসরকারি সংস্থাগুলা উদ্যোগ নিচ্ছে। সরকারিভাবে সব হাসপাতালে এর জন্য চিকিৎসা ব্যবস্থা ওইভাবে নাই। একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনের যে উন্নয়নশীল দেশগুলোতে যত থ্যালাসেমিয়া রোগী রয়েছে তার 10 ভাগেরও কম রোগীরা সঠিক চিকিৎসা পেয়ে থাকে। তাহলে মানে আমরা থ্যালাসেমিয়া রোগীদের 100% সব রোগীদেরকে আমরা উন্নত মানের সঠিক চিকিৎসা দিতে পারছি না। তাহলে আমাদের এদিকে আগাইতে হবে। আর যদি এই থ্যালাসেমিয়া রোগীরা দেশের এবং সমাজের জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়ায় এক সময়, আর এটাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, প্রিভেনশনের দিকে এগোতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই আমাদের একটা মাস স্ক্রিনিং করতে হবে। জানতে হবে আমাদের দেশে, যেমন আমরা ধারণা করি আমাদের দেশে 1,70,00,000 থ্যালাসেমিয়া বাহক রয়েছেন। এই বাহকগুলোকে যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, তখন আমরা বলতে পারবো আপনার একজন বাহক আরেকজন বাহককে বিয়ে না করার পরামর্শ দিতে পারি। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমরা করা হয় প্রিনিটাল ডায়াগনোসিস, অর্থাৎ গর্ভবতী মার পেটে যখন বাচ্চা, এবং আমরা যখন জানবো যে উভয়ই থ্যালাসেমিয়ার বাহক, তখন আমরা আগাম পরীক্ষা করে বোঝার জন্য প্রিনিটাল টেস্ট করতে পারি। এটাও একটা ইম্পর্টেন্ট প্রিভেনশনের জন্য। এছাড়া আরেকটা জন্য সচেতনতা বৃদ্ধি করা, অর্থাৎ আমরা পাঠ্যপুস্তকে যদি থ্যালাসেমিয়াকে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে ছোটকালেই শিশুরা জানতে পারবে থ্যালাসেমিয়া কী, এটা এর জন্য কি করা প্রয়োজন। আমি এখানে সাইপ্রাসের একটা অভিজ্ঞতা আমরা ফলো করতে পারি। সাইপ্রাসে জানেন যে 33% থ্যালাসেমিয়ার বাহক ছিল, এবং এটা আতঙ্ক ছিল ওদের দেশে। এবং তখন ওরা 1976 সালে প্রথম তারা সিদ্ধান্ত নিল যে একটা হাই রিস্ক গ্রুপ যারা যুবক শ্রেণী যারা, তাদেরকে থ্যালাসেমিয়া স্ক্রিনিং করবে, করে বাইর করবে কারার বাহক। তারপরে তারা 80 সালে সিদ্ধান্ত নিল যে প্রিনিটাল ডায়াগনোসিস, 80 সালে তারা সিদ্ধান্ত নিলেন যে বিবাহের পূর্বে প্রত্যেককে থ্যালাসেমিয়া পরীক্ষা করাই লাগবে। এটা একটা ম্যান্ডেটরি করে দিল বাই ল। তারপরে 84 সালে তারা সিদ্ধান্ত নিল যে তাদেরকে যে প্রিনিটাল টেস্টটা অবশ্যই করতে হবে যারা থ্যালাসেমিয়ার বাহক, উভয় হাজব্যান্ড ওয়াইফ দুজনে। এইভাবে তারা দেখা গিয়েছে 2000 সালের পরে থ্যালাসেমিয়া রোগীর জন্মহার অলমোস্ট 0-তে চলে আসছে। আমরা যদি এইভাবে আগাইতে পারি, তাহলে দেখা যাবে আমরা আগামী 10 বছরে থ্যালাসেমিয়া রোগী আর জন্মই নেবে না। তাহলে আমাদের উদ্দেশ্য হলো একটা থ্যালাসেমিয়ার প্রিভেনশনের জন্য অবশ্যই এগিয়ে যাওয়া, একটা জোরদার কাজে নেমে পড়া। বিশেষ করে এটা আসলে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজে আসলে আমাদের সবারই চিন্তা করা উচিত। সরকারকে, বিশেষ করে সরকারকে এগিয়ে আসতে হবে। আপনি খুব সুন্দর করে পুরো ব্যাপারটি তুলে ধরেছেন। ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী স্যার, আপনার কাছে আসতে চাই, এই যে বিয়ের আগে রক্ত পরীক্ষা এবং থ্যালাসেমিয়া প্রতিরোধের যে একটি অন্যতম উপায়, খান স্যার খুব সুন্দর করে বললেন পুরো ব্যাপারটি, এবং কিভাবে আসলে বাংলাদেশ সরকারেরও এগিয়ে চলা উচিত। এ ব্যাপারে আসলে আপনার মতামতটা কি স্যার? হ্যাঁ, ওই যে বিয়ের আগে রক্ত পরীক্ষা, কিন্তু রক্ত পরীক্ষাটা কি? রক্ত পরীক্ষাটা হলো একটা সিম্পল হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষা। এই সিম্পল হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষাটা সরকার এখন প্রত্যেকটি বিভাগীয় হাসপাতালে, হেমাটোলজি বিভাগে কিছুটা চেষ্টা করে যাচ্ছে যাতে এটা স্ক্রিনিং হয়। সেই হিসাবে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ ও হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের যে মেশিন, যেটা আমরা বলি ওই ইলেকট্রোফোরেসিস মেশিন, সেটা আমাদের রয়েছে। আমরা ঝুঁকিপূর্ণ রোগী যেগুলি মনে করি সেগুলিকে পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে ফেলি এবং তাদেরকে প্রপার কাউন্সিলিং করে থাকি। তো আমি মনে করি সরকারের আরো বেশি, আমাদের সরকার যেভাবে আগাচ্ছে কিছুটা সঠিক আছে, কিন্তু আরেকটু আমার মনে হয় সচেতন হয়ে আগানো উচিত যে প্রত্যেকটা হসপিটালে, বিশেষ করে বিভাগীয় হসপিটালের পরবর্তীতে জেলা পর্যায়ের হাসপাতাল, পরবর্তীতে উপজেলা পর্যায়ের হাসপাতাল, এই হাসপাতালগুলিতে থ্যালাসেমিয়া যে বাহক নির্ণয়ের যে যন্ত্রটি, সেটা হলো ইলেকট্রোফোরেসিস মেশিন। এটা আমরা সব সময় সব জায়গায় যদি খুব সরকারের মানে রোগীদের দোরগোড়ায় যদি অ্যাভেলেবেল করতে পারি, তাহলে রোগীরা খুব তাদের বাসার কাছে থেকেই থ্যালাসেমিয়া বাহক কিনা সে জেনে যেতে পারবে। কিন্তু একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে বিভিন্ন ধরনের আমাদের রেয়ার ডিজিজ, বিশেষ করে যেই রোগগুলা খুব দুরারোগ্য ব্যাধি,
ওইটার কাতারে দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া রোগীর জন্য সরকার অনুদান দিয়ে যাচ্ছে কিছু একটা অ্যামাউন্ট চিকিৎসার জন্য। এই অনুদানটা দেখা যাচ্ছে ঠিকমতো, আমার মনে হয় ঠিকমতো এই অনুদানটা ব্যবহৃত হচ্ছে না। কারণ থ্যালাসেমিয়া বিভিন্ন ক্যাটাগরি থ্যালাসেমিয়া রয়েছে। এখন থ্যালাসেমিয়া যে বাহক থ্যালাসেমিয়া ট্রেট, সেও থ্যালাসেমিয়া, আবার যেটা রক্ত নির্ভর থ্যালাসেমিয়া সেটাও থ্যালাসেমিয়া। তো ওই থ্যালাসেমিয়ার নাম ধরে যদি সেই অনুদানটা তার কাছে যায়, দেখা যাবে সে মারাত্মক থ্যালাসেমিয়ায় ভুগছে না, অথচ টাকাটা তার ফেভারে যাচ্ছে। কিন্তু আসলে এই টাকাটা যদি সরকার আরেকটু দৃষ্টি দিয়ে, যদি ইলেকট্রোফোরেসিস মেশিন দিয়ে আমাদের ওই মেশিনটা যদি সব জায়গায় অ্যাভেলেবল করতে পারে এই অনুদানগুলি দিয়ে জেলা এবং উপজেলা পর্যায়ের হাসপাতালে, তাহলে কিন্তু থ্যালাসেমিয়া বাহক নির্ণয়টা আরো বেশি পথটা সুগম হবে এবং খুব তাড়াতাড়ি জেনে যেতে পারবে যে কারা কারা বাহক। আমাদের প্রথম কাজ হলো থ্যালাসেমিয়ার প্রতিকার, যে প্রতিরোধ করা। তাহলে এই প্রতিকার বড় ইম্পর্টেন্ট জিনিস। প্রতিকার কিন্তু খুবই কঠিন চিকিৎসা, মানে কঠিন এবং ব্যয়বহুল চিকিৎসা, কিন্তু প্রতিরোধটা অত বেশি ব্যয়বহুল নয় যদি সবাই আমরা এই বিষয়ে স্যার আবারও ফিরবো স্যার। এই পর্যায়ে আসলে আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে। দর্শক যারা টিভিতে চোখ দিয়ে আছেন, চোখ সরাবেন না, কেননা আমরা কথা বলছিলাম বিয়ের আগে কেন রক্ত পরীক্ষা করা জরুরি। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, থ্যালাসেমিয়া নিয়ে, এবং এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। নিশ্চয়ই টেলিভিশনের পর্দা থেকে আপনারা চোখ সরাননি। আমরা কথা বলছিলাম বিয়ের আগে রক্ত পরীক্ষা কেন প্রয়োজন এবং এর সাথে থ্যালাসেমিয়া রোগীর কি সম্পর্ক। খান স্যার, আপনার কাছে আবার ফিরতে চাই। এই যে বিয়ের আগে রক্ত পরীক্ষা, আমরা যে বারবার বলছি প্রয়োজন এবং এই ব্যাপারটা নিয়ে আন্দোলন এবং আমাদের সরব প্রচার কিন্তু অনেক দিন থেকেই চালু, কেননা আপনারা আসলে অনেক দিন ধরেই প্র্যাকটিস করছেন, অনেকটা বছর ধরে বলার চেষ্টা করছেন, কিন্তু তারপরও কেন আসলে বাংলাদেশের জনগণের কান পর্যন্ত আমরা পৌঁছতে পারছি না? তাদের মধ্যে কেন এত সচেতনতার অভাব? হ্যাঁ, এখানে একটা কুসংস্কার কাজ করছে। যেমন আমরা কিন্তু বিয়ের আগে রক্ত পরীক্ষা করতে বলি, কিন্তু বলি না যে বিয়ে কোনো ধরনের বাধা তৈরি করতে চাচ্ছি না। যেমন সৌদি আরবে, ইরানে বিয়ের আগে রক্ত পরীক্ষা ম্যান্ডেটরি করা হয়েছে, কারণ জাতিকে এই থ্যালাসেমিয়া মুক্ত করার জন্য। যখন একটা মানুষ জানবে তার থ্যালাসেমিয়া রয়েছে, সে স্বাভাবিকই একটা ব্যবস্থা নিতে চাইবে। যখন যদি একজন থ্যালাসেমিয়া বাহককে বিয়ে করে, তখন সে কি তার করা উচিত সেটা জানবে, এবং যাতে তার অনাগত শিশুটা সুস্থ বাচ্চা হয় সেই ব্যবস্থা নেবে। এই জন্য আমাদের একটু কুসংস্কারটা কীভাবে করা যায়, দূর করা যায়, সেটার জন্য গণ সচেতনতা তৈরি করা খুবই জরুরি। এবং অনেক সময় একটা সামাজিক একটা থাকে যে তার মেয়ে যদি থ্যালাসেমিয়ার বাহক জানে, হয়তো তার বিয়ে দিতে অসুবিধা হবে, হয়তো ছেলে এটা মনে করবে না জানি কী ধরনের রোগ হয়েছে, কেউ মনে করে ক্যান্সার, কেউ মনে করবে অন্য ধরনের। কিন্তু এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে আমরা বাইর হতে পারবো আশা করি, কারণ আমাদের সমাজে শিক্ষার হার দিন দিন বেড়েই যাচ্ছে। অতএব আমরা আশা করি বুঝতে পারবো, এবং আমরা যদি সমাজপত্র আমরা যদি বই পুস্তকে এটা অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে হয়তো আরও ভালো হবে। এবং যেটা দেখা যাবে যে আসলে যারা দেশের এখন জেনারেশন চলছে, তারাও এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারবে, এবং প্রতিটা ক্লাসের পাঠ্যপুস্তকে আসলে ছোট ছোট করে থ্যালাসেমিয়ার ছোট ছোট বিষয়গুলো যদি অন্তর্ভুক্ত করা যায়, তারা এই ব্যাপারটা সম্পর্কে আসলে আরও ওয়াকিবহাল হবে। ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী স্যার, আপনার কাছে আবারও আসতে চাই। এই যে থ্যালাসেমিয়া প্রতিকারের থেকে আমরা প্রতিরোধের দিকেই বেশি নজর দিচ্ছি, আমরা বলতে চাচ্ছি বিয়ের আগে রক্ত পরীক্ষাটা খুবই জরুরি এবং এটাই দরকারি। এই ব্যাপারে আসলে আপনার অভিমতটা কি? হ্যালো স্যার, হয়তোবা ডিসকানেক্টেড হয়ে গেছেন। স্যার, এই পর্যায়ে আপনার কাছে এই প্রশ্নটা নিয়েই আসতে চাই। আসলে আমাদের দেশে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, বিশেষ করে প্রতিরোধের পদক্ষেপ হিসাবে, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য কতটা জরুরি বলে আপনি মনে করেন? যখন একটা মা তার এবং বাবা তার শিশুকে নিয়ে আসে থ্যালাসেমিয়া রোগী, যখন 6 মাস থেকে রক্ত দেওয়া লাগতেছে, এটা খুব পেইনফুল। এবং তারা অফিস আদালত বাদ দিয়ে 1 মাস পর পর রক্তের জন্য হন্যি হয়ে ছোটাছুটি করতে থাকে, কোথায় রক্ত পাবে এত। তখন আসলে কষ্টই লাগে, তখন তাদের জীবনটার এই কষ্ট, তাদের জীবনের সুখ আনন্দ সব নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো যদি চিন্তা করি, তখন মনে হয় হ্যাঁ, তারা যদি আগে জানতো, অ্যাটলিস্ট বিয়ে হোক আরেকজন থ্যালাসেমিয়ার বাহকের সঙ্গে, কিন্তু তারা যদি জানতো তারা বাহক, তাহলে হয়তো তারা প্রিনেটাল টেস্টটা করতে পারতো, বাচ্চা যাতে থ্যালাসেমিয়া রোগ নিয়ে যাতে জন্ম না নেয় সেই ব্যবস্থা নিতে পারতো। এই জন্যই আমি মনে করি অ্যাটলিস্ট তাদের জানার জন্যই
তার ক্যারিয়ার কিনা উভয়ে সেটার জন্য টেস্ট করা দরকার, জরুরি প্রয়োজন। খুব সুন্দর করে বলেছেন স্যার। এই পর্যায়ে জানতে চাই যে এই যে বিয়ের আগে রক্ত পরীক্ষা এবং এই যে থ্যালাসেমিয়া, এটার সাথে কি স্যার আসলে চিকিৎসা, যেমন অনেকেই কিন্তু এসে বলেন যে বিয়ের আগে রক্ত পরীক্ষা তারা করতে পারেননি এবং দুজনেই হয়তো বা বাহক হয়েছেন এবং থ্যালাসেমিয়া হয়েও গেছে, তো অনেকেই এসে প্রশ্ন করে যে থ্যালাসেমিয়া রোগটি ভালো হয় কিনা এবং এটি আসলে কোনো পার্মানেন্ট চিকিৎসা আছে কিনা, এইটি নিয়ে আসলে আপনার বক্তব্য কি? থ্যালাসেমিয়া বাহক বলেন আর রোগী বলেন, এইটা বাহকরা সাধারণত পরিবর্তন করার সুযোগ নাই, কারণ এটার জন্য আমরা চিকিৎসা দেই না যেহেতু। কিন্তু থ্যালাসেমিয়া রোগী যারা, এই চিকিৎসাটা আমরাকে ভাগ করি দুই ভাগে। একটা হলো সাপোর্টিং মেডিকেল ট্রিটমেন্ট বলি, রক্ত দেওয়া, এবং রক্ত দেওয়ার ফলে 10 থেকে 12 ব্যাগ দেওয়ার ফলে শরীরের মধ্যে আয়রনের পরিমাণ অনেক বেড়ে যায়, এবং এই আয়রনটা অনেক বেড়ে গেলে তখন শরীরে হার্টের মধ্যে, লিভারের মধ্যে ক্রমাগত যখন জমতে থাকে, তখন একটা সময় 10-12 বছর পরে দেখা যাবে তার লিভার অকার্যকর মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ লিভার সিরোসিস হতে পারে, হার্ট ফেইলিওর ডেভেলপ করে, হার্ট অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। এইটাই তার একসময় 20-25 বছর বয়সে তখন তার মৃত্যুর কারণ হতে পারে। অতএব একটা থ্যালাসেমিয়া রোগী দেখা যাচ্ছে যদি আমরা চিকিৎসা ঠিক মতো না দিতে পারি, আয়রন চেলেশন, ব্লাড ট্রান্সফিউশন পাশাপাশি চলতে হবে। এটা যদি না করতে পারি তাহলে তার এই বিষয়টিতে আমরা ফিরছি স্যার থ্যালাসেমিয়া চিকিৎসায়। তবে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, জি জি, আমার দুইটা বাচ্চারই থ্যালাসেমিয়া, দুইটা মাইনর। আচ্ছা, আমরা বাবুটাকে ফলিটা-5 ডাক্তার হাফ করে খাওয়াতে বলছে, আর বাচ্চার গায়ে সবসময় জ্বর থাকে, হাত পা ব্যথা করে, বাচ্চা সবসময় বলে আমার বুঝে হাত পায়ে ব্যথা আর দুর্বলতা অনুভব করে। আর একটা ইঞ্জেকশন দিছিল ইনফ্লুভ্যাক্স, এটা প্রত্যেক বছর একটা দিতে হবে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আমরা 2 বছর দিয়েছি বাচ্চাকে, আমরা কি ডক্টরের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে নাকি এইভাবে কন্টিনিউ প্রত্যেক বছরে দিতে থাকবো? আচ্ছা স্যার, আপনার কি কোনো প্রশ্ন আছে পেশেন্টের কাছে? ওনার দুটো বাচ্চারই থ্যালাসেমিয়া বিটা মাইনর, ও উনি এখন জানতে চাচ্ছে আসলে ট্রিটমেন্টটা কিভাবে চলবে, কেননা দুটো বাচ্চার জন্যই ফলিসন চলছে, পরবর্তী ট্রিটমেন্টটাও কিভাবে চলবে, এটাই তো জানতে চাচ্ছেন দর্শক? জি জি, দর্শক আমাদের সাথেই থাকুন, আপনার বিষয়টি নিয়েই আমরা এখন আলোচনা করছি। স্যার, এই বিষয়টার সাথে আমি আরেকটু জুড়ে দিতে চাই। থ্যালাসেমিয়া বাহক যারা আছে, অনেকেই যে ব্যাপারটা হয় যে হঠাৎ করে তারা আয়রন খাওয়া কিন্তু বন্ধ করে দেয়, কোথাও শুনে যে আয়রন সমৃদ্ধ খাবার খেলে তাদের থ্যালাসেমিয়া আরো খারাপ হয়ে যাবে, তো এই রোগীদের আসলে ব্যবস্থা দিয়ে আপনারা কি বলে থাকেন যারা মাইনর হিসেবে থাকে? থ্যালাসেমিয়ার বাহক যারা, থ্যালাসেমিয়া মাইনরই বলি আর ট্রেটি বলি কেন, তাদের আসলে কোনো চিকিৎসারই প্রয়োজন হয় না। তখন শিশুকালে যখন তারা আসে, আমরা সাধারণত তাকে ফলিক অ্যাসিড একটু অ্যাড করে দেই মাঝে কিছুদিন খাওয়ার জন্য। এমন না যে লাইফ লং খেতে হবে, ফলিক অ্যাসিডের পরিমাণ খুবই কম প্রয়োজন হয়, 10 থেকে 5 মাইক্রোগ্রাম, অথচ একটা ট্যাবলেট থাকে 500 মাইক্রোগ্রাম থাকে, তাহলে কত পরিমাণ কম দিতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে খাবার দাবার করি, এই খাবারের মধ্যেই ফলিক অ্যাসিড রয়েছে, অতএব এমন না সারা জীবন খেতে হবে। আচ্ছা, তারপরে হয়েছে যে সাধারণত শিশুকালে আরেকটা রক্ত কম থাকতে পারে, তার সাথে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, গ্রোয়িং এজে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। অতএব পরীক্ষা করে দেখতে হবে তার কি শুধু থ্যালাসেমিয়ার বাহক, না তার সাথে আয়রনের পরিমাণও অন্য কোনো কারণ রয়েছে হেমোগ্লোবিন কমে যাওয়ার জন্য। ওই কারণটা চিকিৎসা দিলে তার হেমোগ্লোবিন দেখবেন 10-এর কাছাকাছি চলে আসছে। অতএব সবসময় তার কোনো চিকিৎসা নেওয়ার প্রয়োজন নাই, কারণ এই থ্যালাসেমিয়ার বাহক কোথা থেকে হলো, তার ওর বাবা বা মা কারো রয়েছে, ওইখান থেকে সে পেয়েছে। বাবা, আমি সবসময় বলি আপনারা যখন ভালো আছেন, বাবা অথবা মা তারা বাহক, যে কোনো একজন বাহক, তারা যখন ভালো হয়েছে আপনার সন্তানরাও ভালো থাকবে, এর জন্য দুশ্চিন্তা করার মতো কোনো কারণ নেই। জি, আসলে থ্যালাসেমিয়া রোগীদের ব্যাপারে বলছি যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিরাময় চিকিৎসা একমাত্র রয়েছে, সেটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। হয়তো সেটা পরে আলোচনার সুযোগ, আমাদের হয়তো বা সময় হাতে খুব কম স্যার। এই পর্যায়ে জানতে চাই আসলে এই যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এটা স্যার যদি ছোট করে বলেন আসলে বাংলাদেশের অবস্থানটা কীরকম? হ্যাঁ, বাংলাদেশে প্রথমে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হতোই না, কারণ বাংলাদেশে প্রথম আমরা 2014 সালেও ঢাকা মেডিকেল কলেজে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম শুরু করি, এবং মূলত তখন থেকে ব্লাড ক্যান্সারের উপরেই যতটা হয়েছে তার শতভাগই ব্লাড ক্যান্সারের উপর হয়েছে। আমরা কারণ থ্যালাসেমিয়া রোগীদের
ট্রান্সপ্লান্ট করার জন্য কিছু সমস্যা দেখা দেয়। কারণ প্রথম সমস্যা হলো, আমরা যদি 10 জন রুগী পাই, তাদের মধ্যে দেখা যাবে তাদের আয়রন চিলেশন ঠিকমতো করা হচ্ছে না। প্রথম শর্ত হলো তাদের আয়রন চিলেশন ঠিকমতো করতে হবে, অর্থাৎ আয়রনের পরিমাণ 1000 ন্যানোগ্রামের নিচে নিয়ে আসতে হবে। দ্বিতীয় কথা, তাদের একটা ডোনার প্রয়োজন হবে। পরিবারে দেখা যাচ্ছে 2 জন ভাই বোন, 2 জনই হয়তো থ্যালাসেমিয়ার রোগী, এসব ক্ষেত্রে বিপদ হয়ে যায়। তো ডোনারের সংকট দেখা দেয়। এরপরে তো রয়েছে আর্থিক সমস্যা তো রয়েছে। তো যদি দেখা যায় যে তার আয়রন চিলেশন ঠিকমতো হয়েছে, তার লিভারটা বড় না, স্বাভাবিক অবস্থা রয়েছে, এবং লিভার ফাইব্রোসিস নাই, এইসব ক্ষেত্রে যদি আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি, তাহলে সফলতা হলো 90% উপরে। জি স্যার, আপনাকে অসংখ্য, তার ব্লাড ট্রান্সফিউশন লাগবে না, সে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে আমাদের হাতে সময় স্বল্পতার জন্য আমরা পুরোটা হয়তো বা ডিসকাশন করতে পারলাম না। নিশ্চয়ই সামনে আবারও থ্যালাসেমিয়া নিয়ে আমরা কথা বলবো। অধ্যাপক ডক্টর এম.এ. খান স্যার এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আসলে বিশেষজ্ঞদের সাথে কথা বলে যেটুকু বোঝা গেল যে থ্যালাসেমিয়া একটি বংশগত মারাত্মক রক্তরোগ, এবং এটিকে আমরা শুধুমাত্র আটকাতে পারবো একটি পরীক্ষা করে, এবং সেটি হচ্ছে বিয়ের আগে রক্ত পরীক্ষা করে। এবং বিয়ের আগে রক্ত পরীক্ষা করে আপনার নারী বা পুরুষ তাদের মধ্যে কোনো থ্যালাসেমিয়া বাহক আছে কিনা সেটি নির্ণয় করাটা খুবই জরুরি। আমরা জানি যে বাংলাদেশকে সুখী এবং সমৃদ্ধশালী করতে একটি সুস্থ জেনারেশনের খুবই প্রয়োজন। সেই উদ্দেশ্যে আমাদের পারিবারিক এবং সামাজিক রাজনৈতিক দায়বদ্ধতা থেকে আমাদের সবারই এগিয়ে আসতে হবে এই বিয়ের আগে রক্ত পরীক্ষার থেকে। আজ এ পর্যন্ত, নিশ্চয়ই দেখা হবে সামনে আগামীতে কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।